শুনবেন হেমেন্দ্র কুমার রায়ের রচিত গল্প মোহনপুরের শ্মশান। গল্প পাঠে রাজীব, অমরজিৎ, সুদীপ্ত, উজ্জ্বল, সোমক, অরিজিৎ, অর্ণব, তমজিৎ, সৌভিক, রিয়া ও অর্পণ। এই গল্পে যে সমস্ত ভৌতিক ও অলৌকিক পরিবেশের অবতারণা করা হয়েছে তা নিতান্তই লেখকের কল্পনাপ্রসূত এবং গল্পের স্বার্থে ব্যবহৃত। শুরু হচ্ছে গল্প মোহনপুরের শ্মশান। আমি যার জীবনে আশ্চর্য কাহিনী বলবো তার নাম হচ্ছে আনন্দমোহন সেন। তাকে আমি চিনি না, চোখে দেখিও নি। খুব সম্ভব তার মৃত্যু হয়েছে আমার জন্মাবার আগেই। আপনারা জিজ্ঞাসা করতে পারেন, এমন একজন লোকের জীবন কাহিনীর সঙ্গে আমি পরিচিত হলুম কেমন করে? আগে এই জিজ্ঞাসারই জবাব দেওয়া উচিত, নইলে আপনারা হয়তো ভাবতে পারেন যে নিজের মন গড়া একটা আজগুবি উপকথা বলে আমি খামোখা আপনাদের পিলে চমকে দেওয়ার চেষ্টা করছি। এই বিংশ শতাব্দীর বৈজ্ঞানিক জগতে আনন্দমোহনের গল্প যে বিশ্বাসযোগ্য হবে না আমিও স্বীকার করি না কথা। কিন্তু যে কাহিনী আমি নিজে রচনা করিনি তা সত্য বা মিথ্যা বলে একতরফা ডিক্রি জারি করবারও অধিকার নেই আমার। বিশ্বাস করা এবং না করার সম্বন্ধে আমি আপনাদের সম্পূর্ণ স্বাধীনতা দিতে রাজি আছি। শঙ্কর বসু ছিলেন অধ্যাপক এবং আমার বন্ধু। এবারের পুজোর ছুটিটা তার দেশের বাড়িতে কাটাবার জন্য আমাকে তিনি সঙ্গে নিয়ে গেলেন। তার দেশের বাড়ি ছিল বর্ধমানের দামোদর নদের ধারে। এর আগে আর কখনো এখানে আসেনি। বৈঠকখানায় ঢুকেই একখানা বড় তৈলচিত্রের দিকে আমার দৃষ্টি আকৃষ্ট হল। চিত্রের বিষয়বস্তু এই: চারিধারে অন্ধকার। একটি তরুণী, তার ঊর্ধ্বস্থিত ডান হাতে সেকেলে লণ্ঠন। তরুণীর দেহের অন্যান্য অংশ অন্ধকারের ভেতরে প্রায় মিলিয়ে গিয়েছে। কেবল ভালো করে দেখা যাচ্ছে তার মুখখানি। অপূর্ব ও জীবন্ত সৌন্দর্য ভরা সেই মুখ। পটের একপাশে খানিক স্পষ্ট ও খানিক অস্পষ্টভাবে দেখা যাচ্ছে আর এক মূর্তি। সে যুবক এবং তার মুখে চোখে ফুটে উঠেছে বিষম বিস্ময় ও দারুণ আতঙ্ক। সুন্দরীর লণ্ঠনের আলোতে যুবক বোধ হয় এমন কোনো ভয়ঙ্কর দৃশ্য দেখতে পেয়েছে মানুষের বুকের রক্ত যাতে জমে যায় বরফের মতো। অদ্ভুত বিষয়বস্তু। তরুণী কি দেখতে চায় এবং যুবক কেনই বা এত ভয় পেয়েছে, ছবিতে তার কোনো ইঙ্গিতই নেই। শঙ্কর হেসে বলল, হিমাংশু, এরকম রহস্যময় ছবি বোধহয় তুমি আগে কখনো দেখোনি, তাই না? না, ছবিতে চিত্রকর কি দেখাতে চায় মনে হচ্ছে এখানা কাল্পনিক ছবি নয়। ছবিতে যে দৃশ্য রয়েছে এই পৃথিবীর ওপর একদিন সত্যি সত্যি তার অভিনয় হয়ে গিয়েছে। তোমার অনুমান মিথ্যা নয়। ছবিখানে আঁকা হয়েছে একটা সত্য ঘটনাকে অবলম্বন করে। কিসে ঘটনা? ভয়ঙ্কর। এই ছবিতে ফুটে উঠেছে এক বিয়োগান্ত নাটকের শেষ দৃশ্য। ওই যে তরুণী, ওর নাম লীলা। ওই যে যুবক, ওর নাম আনন্দমোহন সেন। লীলার বাবার নাম চন্দ্রমোহন চৌধুরী, সেকালকার একজন সুবিখ্যাত মূর্তি চিত্রকর। আনন্দমোহন ছিল তারই কৃতি ছাত্র। এই ছবিখানা দেখলেই তার কলা নৈপুণ্যের পরিচয় পাবে, কারণ এখানে তাঁরই আঁকা। এরা কেউই আজ অবশ্য বেঁচে নেই। আমার বাবা আনন্দমোহনের নিজের মুখ থেকে গল্পটা শুনে আমাকে বলেছিলেন অনেকদিন আগে। বাবাকে আনন্দমোহন খুব ভালোবাসতেন, তাই মারা যাওয়ার সময় ছবিখানা তাকে উপহার দিয়ে গিয়েছিলেন। কিন্তু গল্পটা কি? একটু ধৈর্য ধরো। এরকম রোদে ধোয়া সকালে এরকম গল্প অস্বাভাবিক বলে মনে হবে। অলৌকিক গল্প জমে নিরালা রাতের ছায়ায়, বুঝলে? সেদিনের সন্ধেটা ছিল বাস্তবিকই গল্প শোনার পক্ষে রীতিমতো উপযোগী। সন্ধ্যের আগেই ঝমঝম করে বৃষ্টি নেমেছে। ঝোড়ো হাওয়ার উদ্দাম দীর্ঘশ্বাসে গাছে গাছে থেকে থেকে ফুটছে বেদনার ভাষা। মেঘে মেঘে আকাশ ঢাকা।
এবং পৃথিবী ঢাকা অন্ধকারের ঘেরাটোপে। মাঝে মাঝে অন্ধকারকে ধাক্কা মেরে মেঘের পর্দা ছিঁড়ে আকাশ থেকে পৃথিবীতে স্যাঁত করে নেমে আসছে বিদ্যুতের তীব্র শিখা, এবং ক্ষণিকের জন্যে দেখা যাচ্ছে বিপুল দামোদরের উচ্ছ্বসিত তরঙ্গভঙ্গ। লম্বা চওড়া বারান্দা, একটা সেকেলে গোল মার্বেল টেবিলের উপরে টিম টিম করে জ্বলছে হ্যারিকেন ল্যাম্প। তার আলো বারান্দার অন্ধকারকে উদ্ভাসিত করে তুলেছিল মাত্র। স্পষ্ট করে কিছু দেখা যায় এবং অস্পষ্টতার মধ্যে পাওয়া যাচ্ছে বেশ একটি রহস্যের সম্ভাবনা। বাইরের দিকে মুখ করে এবং দেওয়ালের দিকে পিঠ রেখে দুখানা পুরাতন ইজি চেয়ারের ওপরে চুপ করে বসে আছি শঙ্কর এবং আমি। কোথাও নেই মানুষের কাজের বা কণ্ঠের সারা শব্দ। বোধ করি বৃষ্টি ও ঝড়কে ফাঁকি দেবার জন্যেই হঠাৎ একটা বাদুড় ভেতরে এসে বারান্দার ছাদ ঘেঁষে দুই ডানা দিয়ে ঝটপট শব্দ তুলে উড়ে বেড়াতে লাগলো। আমি বললাম, আচ্ছা, লেখকরা অলৌকিক গল্প বলবার সময় প্রায় বাদুড়ের উল্লেখ করেন। তোমারও গল্পে বাদুড় আছে নাকি? না। তাহলে সেই ভ্রম সংশোধনের জন্য বাদুড় নিজে নিজেই এসে হাজির হয়েছে। রসিক বাদুড়কে ধন্যবাদ। নাও, এখন গল্প শুরু করো। হ্যাঁ, শুরু করছি। আজ থেকে প্রায় 70 বছর আগেকার কথা। সে সময় ফটোগ্রাফ তোলবার কৌশল আবিষ্কৃত হয়েছে বটে, তবে বাংলাদেশে তার প্রভাব সেরকম ছিল না বললেও চলে। কিন্তু মানুষের অহং জ্ঞান তো অল্প নয়। মৃত্যুর আগে সে ইহলোকে নিজের স্থায়ী চিহ্ন কিছু কিছু রেখে যেতে চায়, এবং ধনীদের ভিতরে এই স্বভাবের প্রকাশ পাওয়া যায় বেশি। বাংলাদেশের প্রাচীন ধনী পরিবারের বসতবাড়ির ভিতরে গেলেই দেখা যাবে দেওয়ালের চারিদিকে টাঙানো রয়েছে বড় বড় তৈলচিত্রের পর তৈলচিত্র। অধিকাংশই হচ্ছে পূর্বপুরুষদের ছবি। আজকের ধনী এবং নির্ধনরাও সাধারণত ফটোগ্রাফের সাহায্যে নিজেদের নশ্বর চেহারাটা পৃথিবীতে বাঁচিয়ে রেখে যাবার চেষ্টা করে, কিন্তু সেকালে ছিল কেবল তৈলচিত্রের চলন। ধনীরা নিজেদের নশ্বর দেহগুলোকে অবিনশ্বর করবার জন্য বড় বড় চিত্রকরকে আহ্বান করতেন। সেকালকার গরিব আর সাধারণ গৃহস্থরা ইচ্ছা থাকলেও এই বিলাসিতাকে প্রশ্রয় দিতে পারত না, কারণ তৈলচিত্র আঁকতে যতটা টাকার দরকার তত টাকা থাকতো না তাদের পকেটে বা ট্যাঙ্কে। চন্দ্রবাবু সেকালকার একজন নামজাদা মূর্তি চিত্রকর ছিলেন। শিল্পী সমাজে তাঁর ছিল ওস্তাদ বলে খ্যাতি, এবং ধনী সমাজে তাঁর ছিল অতিশয় সমাদর। নিজেদের খোলস অর্থাৎ বাইরের চেহারাটা অমর করবার প্রত্যাশায় সেকালকার অনেক রাজা, মহারাজা এবং জমিদার আশ্রয় গ্রহণ করতেন সাগ্রহে। তো চন্দ্রবাবুর ছাত্র ছিল কয়েকজন। অবসর সময়ে তিনি তাদের ছবি সম্পর্কে শিক্ষা দিতেন, এবং ছাত্রদের মধ্যে তাঁর সবচেয়ে প্রিয় ছিল আনন্দমোহন। আনন্দ ছিল যাকে বলে অনাথ। তার বাড়ি ঘর, আত্মীয় স্বজন কিছুই ছিল না, কিন্তু আনন্দের ছবি আঁকার পটুতা আর মিষ্টি প্রকৃতি দেখে তার প্রতি আকৃষ্ট হয়েছিলেন চন্দ্রবাবু। তাকে তিনি নিজের সংসারে আশ্রয় দিয়েছিলেন বাড়ির ছেলের মতো, এবং চন্দ্রবাবুর পক্ষে আনন্দের মতো একজন বিশ্বস্ত লোকের আবশ্যক ছিল অত্যন্ত। চন্দ্রবাবু ছিলেন চিরকুমার। নিজের আর্ট নিয়ে সর্বদাই এমন মত্ত হয়ে থাকতেন যে প্রৌঢ় বয়স পর্যন্ত তার মনেই হয়নি যে মানুষের সমাজে বিয়ে বলে কোনো অনুষ্ঠানের অস্তিত্ব আছে। তার মারা যাওয়া ছোট ভাইয়ের একটি মেয়ে ছিল, তার নাম লীলা। গৃহস্থালীর সমস্ত কাজ সেই পালন করত, আর গৃহস্থালীর বাইরের যা কিছু কাজ তার ভার ছিল আনন্দের উপরে। এই দুজনের হাতে সমস্ত ছেড়ে দিয়ে চন্দ্রবাবু নিশ্চিন্ত হয়ে করতেন দেবী সরস্বতীর সেবা। কলকাতার হট্টগোল চন্দ্রবাবুর মোটেই ভালো লাগত না, অথচ তাঁর পক্ষে কলকাতার সঙ্গে সম্পর্ক না রাখলেই নয়। তাই তিনি বাস করতেন শহরতলির এমন এক জায়গায় যেখানে শহরের কাছাকাছি থেকেও উপভোগ করা যায় পল্লী প্রকৃতির নির্জনতা। হিমাংশু, মনে রেখো, এ হচ্ছে 70 বছর আগেকার কথা। তখন এই কলকাতা শহরেও ছিল না ইলেকট্রিক, মোটর, বাস এবং অন্যান্য আধুনিক যুগের লক্ষণ। অনেক রাস্তায় থাকতো মিটমিটে তেলের আলো, এবং অনেক রাস্তার দুই হালে থাকতো নালা বা খোলা ড্রেন।
খোলার ঘর এবং বস্তি দেখা যেত তখন কলকাতার যেখানে সেখানে। আজ কলকাতায় তুমি সরকারি বাগান ছাড়া ছোট বা বড় মাঠ প্রায় খুঁজেই পাবে না, কিন্তু তখনকার দিনে কলকাতার বহু জায়গাতে এমন অনেক মাঠ ঘাট ছোটখাটো জঙ্গলের মতো জায়গা ছিল যে সেখানে গেলে শহরে বসে দেখতে পাওয়া যেত পল্লীগ্রামের আংশিক ছবি। সে সময় শহরের অবস্থায় যখন ছিল এরকম, তখন শহরতলি ছিল যে পল্লীগ্রামের মতোই সেটা নিশ্চয় আন্দাজ করা তোমার পক্ষে কঠিন হবে না। তখন টালিগঞ্জের মতো জায়গায় গেলে মনে হতো জঙ্গলে এসেছি। এমনই এক জায়গাতেই ছিল চন্দ্রবাবুর বসত বাড়ি এবং তার ছবি আঁকার স্টুডিও ছিল সেখান থেকে খানিকটা দূরে কলকাতার প্রান্ত সীমায়। যাকে আসল গল্প শুরু করবার আগে এখানে আরেকটা কথা বলে রাখি, লীলার বয়স হচ্ছিল 16-17। তখনকার দিনে এত বয়সের কুমারী মেয়ের সংখ্যা ছিল খুবই কম, কিন্তু চন্দ্রবাবু ছিলেন ইংরেজি মেজাজের লোক। ব্রাহ্ম বা খ্রিস্টান না হলেও বিশ্বাস করতেন যে অল্প বয়সে মেয়ের বিয়ে দেওয়া উচিত নয়। কেবল পরমা সুন্দরী বললেও লীলার রূপের কথা ঠিকমতো বোঝানো যায় না। সে ছিল অদ্ভুত রূপসী, রং গড়ন, মুখ চোখ ছিল এমন ধারা যে খুঁজলেও তার জোড়া মিলত না। তার উপরে লীলার প্রকৃতিও ছিল খুব মধুর, ভীষণ নম্র। সুতরাং এমন একটা মেয়ের দিকে যে আনন্দ আকৃষ্ট হবে এ তো খুব সহজ কথা। মনে মনে সে অদূর ভবিষ্যতে লীলাকে নিজের স্ত্রী হিসেবে কল্পনা করত। লীলাও বোধহয় এটুকু বুঝতে পারত, যদিও আনন্দ কোনোদিনই মুখে প্রকাশ করেনি নিজের মনের কথা। আনন্দ আর লীলা ছিল একই জাতের লোক, তবু আপাতত লীলার সঙ্গে যে তার বিয়ের প্রসঙ্গ ওঠাও অসম্ভব এই সত্য আনন্দের অজানা ছিল না। এক তো হচ্ছে সে অনাথ, পরের আশ্রয়ে বাস করে। সেই লীলাকে বিয়ে করতে চাইলে চন্দ্রবাবু হয় খাপ্পা হয়ে উঠবেন, নয়তো হেসে উড়িয়ে দেবেন অমন অদ্ভুত প্রস্তাব। অতএব নিজেকে যথাসম্ভব তাড়াতাড়ি তৈরি করে তোলবার চেষ্টা করছিল আনন্দ। চন্দ্রবাবু নিজেই মত প্রকাশ করেছেন যে তার শিক্ষা প্রায় সম্পূর্ণ হয়ে এসেছে। অল্প দিনের মধ্যেই স্বাধীনভাবে সে ছবি আঁকার ব্যবসা নিজে নিজেই করতে পারবে। স্বাধীন হওয়ার অর্থই হচ্ছে অর্থ উপার্জন করবার ক্ষমতা। ধনী সমাজে আনন্দের যদি পসার হয়, তাহলে তার হাতে লীলাকে সমর্পণ করতে চন্দ্রবাবুর নিশ্চয়ই আপত্তি হবে না। আনন্দ দিনের পর দিন গুনছিল সেই আশাতে। কোনো একদিন তখন সন্ধ্যা হয়, অন্য ছাত্ররা বিদায় নিয়েছে। ছবি আঁকার স্টুডিওর মধ্যে কাজ করছে আনন্দ একা। একটা বড় ঘর, দোতলার ওপরে। এখানে সেখানে দেওয়ালের উপর রয়েছে অনেকগুলো ছোট বড় সম্পূর্ণ বা অসম্পূর্ণ ছবি। সবগুলি তৈলচিত্র বা অয়েল পেন্টিং। তখনকার দিনে শিক্ষিত বাঙালি চিত্রকররা সাধারণত জল রং বা ওয়াটার কালার ব্যবহার করতেন না। জল রং যারা ব্যবহার করত, শিক্ষিতরা অবজ্ঞা করে তাদের ডাকতেন পটুয়া বলে। বাংলাদেশের আধুনিক শিক্ষিত সমাজে জল রঙের প্রাধান্য স্থাপন করেন সর্বপ্রথমে শিল্পাচার্য অবনীন্দ্রনাথ। তাড়াতাড়ি স্বাধীন হবার জন্য আনন্দমোহন পরিশ্রম করত প্রায় দিন রাত ধরে। অন্য ছাত্ররা ছুটি নিয়ে চলে যাওয়ার পরেও সে অনেকক্ষণ ধরে ছবি আঁকার স্টুডিওতে রং আর তুলি নিয়ে ব্যস্ত থাকত। কোন খেয়ালি ক্রেতার ফরমাশে সে আঁকছিল একখানা অদ্ভুত ছবি, নরকের দৃশ্য। যমদূতরা কোন এক পাপীকে ধরে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করতে তৈরি হয়েছে। পাপীর মূর্তি প্রায় সম্পূর্ণ হয়ে এসেছে, কিন্তু আনন্দ বিপদে পড়েছে যমদূতগুলোকে নিয়ে। জ্যান্ত মানুষের সঙ্গে যমদূতের পরিচয় হয় না। আনন্দ কখনো দেখেনি যমদূত। তাদের চেহারা যে ঠিক কি রকম হওয়া উচিত আনন্দ কিছুতেই তা ধারণায় আনতে পারছে না। বিলিতি ছবিতে ইম্প, ডিমন বা ডেভিল এদেরকে দেখেছে। তাদের কালো কালো প্রায় মানুষের মতো চেহারা, কিন্তু তাদের মাথা থাকে শিং, পিছনে থাকে ল্যাজ, আর পায়ে থাকে গরুর মতো খুর। কিন্তু যিনি ছবির ফরমাশ দিয়েছেন তিনি হচ্ছেন নাকি পরম হিন্দু, গঙ্গা জল ছাড়া আর কোনো জল পান করেন না। আনন্দ অনায়াসে ফিরিঙ্গি, ইম্প, ডিমন বা ডেভিলের মূর্তি আঁকতে পারত।
কিন্তু সেসব খ্রিস্টানি মূর্তি দেখলে হিন্দু ক্রেতার হিন্দুত্ব নিশ্চয় জখম হবে। না, আর ছবি আঁকা সম্ভব নয়। স্টুডিওর মধ্যে ক্রমশ সন্ধ্যের অন্ধকার ঘনিয়ে আসছে। বাইরে আস্তে আস্তে থেমে আসছে নাগরিক কোলাহল। তখনও তুলি হাতে করে আনন্দ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে যমদূতদের, মানে হিন্দু যমদূতদের কিরকম দেখতে। রাক্ষসের মতো, ভূতপ্রেতের মতো। কিন্তু রাক্ষস আর ভূতপ্রেতদেরই বা চেহারা কিরকম হওয়া উচিত, তাদের তো আমি চোখে দেখিনি। অনেক মাথা ঘামেও কুল কিনারা না পেয়ে আনন্দ শেষটা ধৈর্য হারিয়ে বলে উঠল, নিকুচি করেছে। জমদূতেরা জাহান নামে যান, আমি তাদের আঁকতে টাকতে পারবো না। সঙ্গে সঙ্গে তার পিছন থেকে চাপা গলায় কে যেন হেসে উঠল। চমকে গিয়ে আনন্দ ফিরে দেখল ঠিক তার পিছনে দাঁড়িয়ে রয়েছে একটা অপরিচিত মূর্তি। ছবির স্টুডিওর ভেতরে তখন ভালো করে দেখা যাচ্ছে না, বেশ ঘন অন্ধকার। হঠাৎ বাইরে শোনা গেল প্যাঁচার ডাক। সেই মূর্তি স্থির চোখে তাকিয়েছিল পেন্টিং এর অসম্পূর্ণ যমদূতগুলোর দিকে। বিচিত্র তার চেহারা, মাথায় প্রায় 6.5 ফুট লম্বা, মস্ত একটা পাগড়ি সে এমন ভাবে পরেছে যে মুখের আধখানা দেখাই যাচ্ছে না। পোশাকও সাধারণ লোকের বা বাঙালির মতো নয়। সাজগোজ দেখলে মনে হয় সে কোনো রাজরাজরা, এমনকি কোটিবন্ধ থেকে ঝুলছে একখানা তরবারি পর্যন্ত। সৈনিকের মতো সিধে হয়ে দাঁড়িয়ে রয়েছে মূর্তি। অন্ধকারে তাকে খানিক দেখা যাচ্ছিল, খানিক দেখা যাচ্ছিল না। কিন্তু অন্ধকারের মধ্যেও ঝকমক করে উঠছিল তার স্বর্ণখচিত এবং নানা রত্নে অলঙ্কৃত বহুমূল্য পোশাকটা। এমন মূর্তি এখানে দেখবার আশা আনন্দ করেনি। সে রীতিমতো হতভম্ব হয়ে গেল। মূর্তি গম্ভীর স্বরে বললে, ছোকরা, পৃথিবীতে যখন বেঁচে আছো যমদূতদের নিয়ে মাথা ঘামাচ্ছ কেন? তার চেহারা দেখলে ও গলার আওয়াজ শুনলে বুক ধরফড় করে ওঠে ভয়ে। কিন্তু একটা কথার জবাব না দিলেও চলে না। আনন্দ কোনো রকমে বললেন, আগে খরিদ্দারের ফরমাস। মূর্তি একখানা হাত রাখলে আনন্দের কাঁধের উপরে। আনন্দের মনে হলো তার সর্বাঙ্গের উপর দিয়ে বয়ে গেল যেন একটা তরঙ্গিত বরফের ঢেউ। সে পিছিয়ে দাঁড়ালো সভয়ে। মূর্তি বললে, খরিদ্দারের ফরমাসেও আর কোনোদিন যমদূতদের দেখবার চেষ্টা করো না। আনন্দ ভয়ে ভয়ে বললে, চন্দ্রবাবুর কাছে কোনো দরকার আছে? ও অনুগ্রহ করে ওই আসনে বসুন। চন্দ্রমোহন চৌধুরী কোথায়? আগে তিনি তো কাজে বেরিয়ে গিয়েছেন, ফিরতে রাত হবে। চন্দ্রমোহন চৌধুরীকে বলো আমি মোহনপুরের মহারাজা মহেন্দ্র নারায়ণ আসছে কাল সন্ধ্যায় ঠিক 8টার সময়। আমি আবার তার সঙ্গে দেখা করতে আসব, সে যেন এখানে হাজির থাকে। মূর্তি হঠাৎ ফিরে দাঁড়ালো, তারপর সোজা বেরিয়ে গেল নিঃশব্দ পায়ে। ঘরের আবহ এতক্ষণ যেন তুষার শীতল হয়েছিল। মূর্তি অদৃশ্য হওয়ার সঙ্গে সঙ্গে আবার ঘরের মধ্যে জেগে উঠল গ্রীষ্মের উত্তাপ। আনন্দের কেমন কৌতূহল হলো। ছবির ঘর থেকে বেরিয়ে মূর্তি কোন দিকে যায় দেখবার জন্য। ওই জানালাটার তলাতেই ছিল ছবির স্টুডিও থেকে বেরিয়ে যাবার একমাত্র রাস্তা। সে তাড়াতাড়ি জানালার কাছে দাঁড়ালো। সে প্রায় 10 মিনিট সময় জানালার কাছে দাঁড়িয়ে রইল, কিন্তু সদর দরজা দিয়ে কাউকে বাইরে বেরিয়ে যেতে দেখলে না। তবে কি লোকটা এখনো বাড়ির ভিতরেই আছে? এই সম্ভাবনা মনে জাগতে আনন্দের সমস্ত দেহ হয়ে উঠল রোমাঞ্চিত। কি এক অজানা ভয়ে সে তাড়াতাড়ি উপরের ঘর থেকে বেরিয়ে একতলায় নেমে গেল। কিন্তু কোথাও কাউকে দেখতে পেল না। তখনই আশ্চর্য ব্যাপার নিয়ে আর মাথা না ঘামিয়ে সে ছবির ঘরের দরজা বন্ধ করে হাঁপ ছেড়ে বাঁচল।
সেই রাতেই আনন্দ আগন্তুকের কথা চন্দ্রবাবুকে জানালো। চন্দ্রবাবু একটু বিস্মিত হয়ে বললেন, মোহনপুরের মহারাজা মহেন্দ্র নারায়ণ? না, কখনো তার নাম পর্যন্ত শুনিনি। তা কি চান তিনি? নিশ্চয়ই আমার হাতে তাঁর রাজ্যভার সমর্পণ করতে আসবেন না। বোধহয় তাঁর একখানা ছবি আঁকাতে চান। তা বেশ তো, কাল যথাসময়েই মহারাজা বাহাদুরকে সসম্মানে অভ্যর্থনা করার জন্য চিত্রশালায় উপস্থিত থাকব। পরদিনের সন্ধ্যা। ছবির ঘরের মধ্যে একমাত্র আনন্দ ছাড়া আর কোনো ছাত্র নেই। চন্দ্রবাবু ঘরের ভিতর পায়চারি করছিলেন। হঠাৎ দাঁড়িয়ে পড়ে বললেন, 8টা তো বাজে বাজে। আনন্দ কই? এখনো তো কারোর টিকি দেখতে পাচ্ছি না। আগে তিনি 8টার সময় তো আসবেন বলেছেন। কি নাম যেন বলেছিলে? মোহনপুরের মহারাজা মহেন্দ্র নারায়ণ? আগে হ্যাঁ। তা দেখতে কি রকম? দেখলে মনে হয় সম্ভ্রান্ত ব্যক্তি। বয়স বয়স কত? বলা শক্ত স্যার, তবে এইটুকু বলতে পারি তিনি কিন্তু বয়সে যুবক নন। ঘড়ির দিকে তাকিয়ে চন্দ্রবাবু বললেন, 8টা বাজতে আর 1 মিনিট বাকি। এখনো মহারাজা বাহাদুরের দেখা নেই। বলছি আনন্দ, আমি কিন্তু 8টা বাজলেই চলে যাব, আমার অনেক কাজ। মহারাজা বাহাদুর যদি তারপরেও আসেন, তুমি তার সঙ্গে কথাবার্তা কয়ো। জীবনে রাজা মহারাজা দেখেছি প্রায় 2 ডজন। কোনো মহারাজের জন্যেই আমি এখানে ধর্ণা দিয়ে বসে থাকতে রাজি নই। মহারাজাদের চেয়ে আমি মহাশয়দের বেশি পছন্দ করি। ঘড়িতে ঢং ঢং করে 8টা বাজলো। একতলা থেকে দোতলায় উঠবার কাঠের সিঁড়ির উপরে শোনা গেল না কারোর পায়ের শব্দ, কিন্তু ঘরের দরজার সামনে দেখা গেল মোহনপুরের মহারাজা মহেন্দ্র নারায়ণের মূর্তি। মহেন্দ্র নারায়ণের মূর্তির ভিতর দিয়ে প্রকাশ পাচ্ছিল এমন একটা আশ্চর্য ব্যক্তিত্বের ভাব যে চন্দ্রবাবু তাড়াতাড়ি মাথা হেঁট করে তাকে প্রণাম না করে পারলেন না। মহেন্দ্র নারায়ণ ঘরের ভিতর এসে দাঁড়ালেন। চন্দ্রবাবু তাড়াতাড়ি একটা চেয়ার টেনে এগিয়ে দিয়ে বললেন, আজ্ঞে বসতে আজ্ঞা হোক। মহেন্দ্র নারায়ণ সেদিকে ভ্রুক্ষেপও করলেন না, দাঁড়িয়ে রইলেন। চন্দ্রবাবু বললেন, আপনি কি মোহনপুরের মহারাজা বাহাদুর? হ্যাঁ। শুনলুম আমার সঙ্গে মহারাজা বাহাদুরের কোনো দরকার আছে। এ প্রশ্নের জবাব না দিয়ে মহেন্দ্র নারায়ণ হাত তুলে আনন্দকে দেখিয়ে বললেন, তোমার ওই লোকটা কি বিশ্বস্ত? আগে হ্যাঁ, অত্যন্ত বিশ্বস্ত। পরিচ্ছদের ভিতর থেকে একটা ছোট বাক্স বার করে মহেন্দ্র নারায়ণ বললেন, এই বাক্সটা নিয়ে ওকে কাছাকাছি কোনো জহুরির কাছে যেতে বলো। ও যাচাই করে আসুক এই বাক্সের ভেতরে যা আছে তার দাম কত। বাক্সটি নিয়ে আনন্দ বেরিয়ে গেল। জহুরির বাড়ি যেতে তার বেশিক্ষণ লাগলো না, পরিচিত জহুরি। আনন্দ বললে, বাক্সটা খুলে দেখুন। বাক্সের ভিতর ছিল নানা রকম রত্ন খচিত অলংকার। জহুরি সবিস্ময়ে বললে, আনন্দবাবু, এসব জড়োয়া গয়না কার? মোহনপুরের মহারাজার। আশ্চর্য, এরকম জড়োয়া গয়না এ কালেও কি ব্যবহার করে নাকি? গয়নাগুলো কি তাহলে ভালো নয়? ভালো নয় বলেন কি? হ্যাঁ, এমন চমৎকার গয়না আজকাল কেউ দেখতে পায় না। এরকম গয়নার চলন ছিল সেই নবাবী আমলে। আচ্ছা, ওর দাম কত বলতে পারেন? নিশ্চয় পারি। দাঁড়ান। জহুরি গয়নাগুলো নিয়ে বেশ খানিকক্ষণ পরীক্ষার পর বললে, ভারী দামি গয়না দেখছি। কত দাম হবে? তাও 10 লক্ষ টাকার কম তো নয়। শুনে আনন্দের মাথা ঘুরতে লাগলো। 10 লাখ টাকার ভার বহন করে এখানে এসেছে, অথচ সে কিছুই অনুভব করতে পারেনি।
10 লাখ টাকা এত হালকা? এদিকে আনন্দ ঘর থেকে বেরিয়ে আসবার পরেই মহেন্দ্র নারায়ণ গম্ভীর স্বরে বললেন, শোনো চন্দ্রমোহন, এখানে আজ আমার মিনিট কয়েকের বেশি থাকবার উপায় নেই। কিছুদিন আগে কলকাতার এক রঙ্গালয়ে তোমার ভ্রাতুষ্পুত্রীকে আমি দেখেছিলাম। তাকে আমি বিবাহ করতে চাই। চন্দ্রবাবু সচকিত চোখে মহারাজার মুখের পানে তাকালেন। কি বললেন বুঝতে পারলেন না। অদ্ভুত প্রস্তাব। মহারাজা অবিচলিত কণ্ঠে বললেন, তুমি অবাক হচ্ছ কেন? আমার চেয়ে ধনী পাত্র পাবার আশা তুমি করো না? চন্দ্রবাবু তখনও জবাব দিতে পারলেন না। কেবল এই অদ্ভুত প্রস্তাব বা বিস্ময়ের জন্য নয়, আগন্তুককে দেখে তার বুকের ভিতরে জাগ্রত হয়েছে কেমন একটা অজ্ঞাত আতঙ্ক। সেখান থেকে তার পালিয়ে যাবার ইচ্ছা হলো, কিন্তু কেবল ভদ্রতার খাতিরে সেই ইচ্ছা তিনি দমন করলেন। অনেক কষ্টে শেষটা তিনি বললেন, মানে বলছি যে মহারাজ বাহাদুর, আপনার প্রস্তাব শুনে নিজেকে ভাগ্যবান মনে করছি, কিন্তু লীলা তো বালিকা নয়। তার মত না নিয়ে আপনাকে কি করে কথা দেব? মহারাজা বললেন, চন্দ্রমোহন, আমাকে ছলনা করবার চেষ্টা করো না। আমি জানি তুমি লীলার একমাত্র অভিভাবক। তোমার অনুরোধ সে কিছুতেই অমান্য করবে না। মহারাজা সামনের দিকে 2 পা এগিয়ে এলেন। চন্দ্রবাবু পিছিয়ে গেলেন। তার ভয় আরো বেড়ে উঠল। এই অদ্ভুত মূর্তির কাছে একলা থাকাও যেন বিপজ্জনক। তিনি মনে মনে প্রার্থনা করলেন, হে ভগবান, আনন্দকে অবিলম্বে আমার কাছে পাঠিয়ে দাও। মহারাজা অধীর কণ্ঠে বললেন, বলো, তোমার মত কি? চন্দ্রবাবু আমতা করে বললেন, কিন্তু মহারাজ, আপনার জাতি। বাধা দিয়ে মহারাজা বললেন, আমার জাতি? তুমি কি জানো না রাজারা সব জাতি বিবাহ করতে পারে? কিন্তু আর কোনো কিন্তু নয়। শোনো, সেই ছোকরা বাক্স নিয়ে ফিরে এলে শুনবে তার ভিতরে আছে লক্ষ লক্ষ টাকার জড়োয়া গয়না। এ গয়না পাবে লীলায়। তার উপর যৌতুক স্বরূপ আমি দেব আরো 10 লক্ষ টাকা। এর পরেও তোমার আপত্তি আছে? মহারাজা নিষ্পলক চোখে চন্দ্রবাবুর মুখের দিকে তাকালেন। চন্দ্রবাবুর মনে হলো সে জ্বলন্ত দৃষ্টি যেন তার সমস্ত ইচ্ছা শক্তি হরণ করে নিচ্ছে। তার মুখ দিয়ে যেন ইচ্ছার বিরুদ্ধেও বেরিয়ে গেল। আমার কোনো আপত্তি নেই। এই সময়ে গয়নার বাক্স নিয়ে ফিরে এলো আনন্দ। তাকে দেখে চন্দ্রবাবু যেন মনের ভিতর খানিকটা জোর পেলেন। ভাবলেন, আর একটু আগে ছোকরা যদি আসতো তাহলে আমি কথা দিতাম না। আনন্দ বলল, জহুরি বলল বাক্সের ভেতরে নাকি 10 লক্ষ টাকার গয়না আছে। শুনলে? মহারাজা বললেন। চন্দ্রবাবু নিজের মনকে এই ভেবে প্রবোধ দিতে চাইলেন, মহারাজা দেখতেও সুপুরুষ নন, বয়সেও নবীন নন, কিন্তু লীলা হবে মহারানী, আর সম্পত্তিও পাবে 20 লক্ষ টাকার, যেটা তার পক্ষে কল্পনাতীত। সুতরাং এমন বিবাহের সম্মতি দিলে আমার পক্ষে বিশেষ অন্যায় হবে না। প্রকাশ্যে বললেন, কিন্তু মহারাজা, আমার একটা আর্জি আছে। বলো। বিবাহের আগে লীলার সঙ্গে আপনার পরিচয় করা উচিত। আজ আর সময় নেই। কাল ঠিক সন্ধে 8টার সময় তোমার বাড়িতে আমি যাব। আমার ঠিকানা আপনি জানেন? জানি। গয়নার বাক্সটা তোমার কাছেই রেখে গেল। বলছি, একটা রসিদ দি। কোনো দরকার নেই। চলে যেতে যেতে মহারাজা বললেন, আমাকে ঠকাতে পারে এমন কোনো মানুষকে আমি জানি না। চন্দ্রবাবুর মনে হলো ঘরের ভিতর থেকে বেরিয়ে গেল
যেন একটা অপার্থিব ছায়া। আনন্দ নিজের সন্দেহ ভঞ্জনের জন্য আজও গিয়ে দাঁড়ালো জানালার ধারে। আজও মহারাজা বাহাদুরকে সদর দরজা দিয়ে বাইরে বেরোতে দেখলে না। ব্যাপারটা বড়ই আশ্চর্য, বড়ই অদ্ভুত, বড়ই ভয়াবহ। কিন্তু মুখে সে কিছুই প্রকাশ করলে না। আর এসব কথা নিয়ে আলোচনা করবার মতো মনের অবস্থাও ছিল না তার। সে বুঝলে তার সুখের মেঘে আগুন লাগতে আর দেরি নেই। যাকে কেন্দ্র করে তার ভবিষ্যতের সমস্ত আশা আকাঙ্ক্ষা বিকশিত হয়ে উঠেছিল, এইবারে সেই দেবীকে বিসর্জন দিতে হবে অশ্রু জলে। তবু সে স্বার্থপর হতে চায় না। লীলা যদি সুখী হয়, হোক সে মোহনপুরের মহারানী। পরের দিন সন্ধে 8টার কিছু আগে চন্দ্রবাবু অতিথি সৎকারের জন্য খাবারের আয়োজন করেছিলেন প্রচুর। ডিমের পরোটা, লুচি, পোলাও, মাংস, 3 রকমের মাছ, 3 রকম নিরামিষ তরকারি, রুই মাছের ডিমের চাটনি, ইলিশ মাছের ডিম ভাজা, সন্দেশ, রসগোল্লা, দই, রাবড়ি ও ছানার পায়েস ইত্যাদি ইত্যাদি। লীলা নিজের হাতে সারা দিন ধরে এইসব রেঁধেছে, যদিও সে এখনো জানে না যে অতিথি আসছেন তার সঙ্গে তার ভবিষ্যতের সম্পর্ক কি। আনন্দ তার কাছে কোনো কথা ভাঙেনি। নিজের দুঃখ সে পুষে রেখেছে নিজের মনের ভিতরেই। বোধহয় তার মুখেও মনের ছায়া পড়েছিল কিছু কিছু, কারণ লীলা মাঝে মাঝে প্রশ্ন করছে, আনন্দবাবু, আপনার মুখটা আজ শুকনো দেখাচ্ছে কেন? আনন্দ সহাস্যে লীলার প্রশ্ন উড়িয়ে দিয়েছে এই বলে, না না, এই শরীরটা আজ তেমন ভালো নেই। আটটা বাজল। সঙ্গে সঙ্গে বৈঠকখানার দরজার সামনে দেখা গেল মহারাজা মহেন্দ্র নারায়ণ বাহাদুরকে। চন্দ্রবাবুর বুকের কাছটা ধক করে উঠল। এমন আকস্মিকভাবে মহারাজার আবির্ভাব সে প্রত্যাশা করেনি। মহারাজা আত্মপ্রকাশ করলেন যেন হাওয়ার ভিতর থেকেই। যদি এমন চিন্তা হাস্যকর, তবু এই কথাটাই মনে হলো চন্দ্রবাবুর। কিন্তু বিস্মিত হল না আনন্দ। সে এইটি আশা করেছিল। মহেন্দ্র নারায়ণ দরজার কাছ থেকেই বললেন, আমার হাতে 8 ঘন্টার বেশি সময় নেই। তোমার ভ্রাতুষ্পুত্রী কোথায়? চন্দ্রবাবু বললেন, আগে দোতলায়। তবে দোতলায় চলে। মনে রেখো, কাঁটায় কাঁটায় 8:30টার সময় আমায় এখান থেকে যেতে হবে। ভালো করে মহেন্দ্র নারায়ণের দিকে তাকিয়ে চন্দ্রবাবু কেমন শিউরে উঠলেন। আনন্দেরও 2 চক্ষু হল বিস্ফারিত। মহেন্দ্র নারায়ণ আজ এসেছেন পদস্থ সৈনিকের বেশে, এবং তার সমস্ত মুখখানা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আর সে কি মুখ! মুখের রং একেবারে হলদে, তার মধ্যে রক্তের চিহ্ন মাত্র নেই। চোখের তারার উপর ও নিচের দিকেও দেখা যাচ্ছে সাদা অংশ। সে যেন কোনো উন্মাদগ্রস্তর চোখ। মাথায় লম্বা লম্বা রুক্ষ কটা চুলগুলো এসে পড়েছে কাঁধের উপরে, যেন তেলের সঙ্গে তাদের সম্পর্ক ঘুচে গেছে বহু কাল। ঠোঁটগুলো কালো কুচকুচে, তাদের ঠেলে বাইরে বেরিয়ে পড়েছে দুপাশে 2 হিংস্র জন্তুর মতো হলদে রঙের লম্বা দাঁত। হঠাৎ দেখলে মনে হয় এ যেন অনেক দিন আগেকার গলায় দড়ি দিয়ে মরা মানুষের মুখ। কোন দুষ্ট প্রেতাত্মা দেহের ভিতরে আশ্রয় নিয়ে মুখখানাকে জ্যান্ত করে রেখেছে কতকটা। মনের ভাব প্রাণপণে গোপন করে চন্দ্রবাবু বললেন, বেশ, আসুন মহারাজা বাহাদুর, আমরা দোতলায় যাই। সশব্দে ভারী ভারী পা ফেলে মহেন্দ্র নারায়ণ
সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলেন, ঠিক যন্ত্রচালিত কোনো মূর্তির মতো, কিংবা যেন কোনো পুতুলের বাজিকর পুতুলকে চালনা করছে অদৃশ্য দড়ির সাহায্যে। উপরের ঘরে বসেছিল লীলা। মহেন্দ্র নারায়ণকে দেখে সে চমকে আড়ষ্ট হয়ে রইল কাঠের মতো। চন্দ্রবাবু বললেন, লীলা, ইনি হচ্ছেন মোহনপুরের মহারাজা বাহাদুর। লীলা নিজেকে সামলে নিয়ে তাড়াতাড়ি দাঁড়িয়ে উঠে 2 হাত জড়ো করে প্রণাম করলেন। মহেন্দ্র নারায়ণ প্রায় আধ মিনিট ধরে লীলার দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। তারপর হঠাৎ ফিরে পাশের ঘরের দিকে তাকিয়ে বললেন, চন্দ্রমোহন, একবার ওই ঘরে আমার সঙ্গে এসো। চন্দ্রবাবু বললেন, যাচ্ছি মহারাজা বাহাদুর। আপনার যখন সময় নেই তখন তাড়াতাড়ি খাবারের ব্যবস্থাটা করে যাই। মহেন্দ্র নারায়ণ অত্যন্ত বিস্মিত স্বরে বললেন, খাবার? চন্দ্রবাবু বললেন, মহারাজা বাহাদুর, আপনাকে খাওয়াবার শক্তি আমার কোথায়? সামান্যই আয়োজন। সামান্য বা অসামান্য কোনো খাদ্যই আমি গ্রহণ করতে পারবো না। সে কি, লীলা এত কষ্ট করে রেঁধেছে? বাজে সময় নষ্ট করো না, পাশের ঘরে চলো। অগত্যা আর বাক্য ব্যয় না করে মহেন্দ্র নারায়ণকে নিয়ে চন্দ্রবাবু পাশের ঘরে গিয়ে ঢুকলেন। বললেন, এখন কি আদেশ বলুন? এই নাও 10 লক্ষ টাকার নোট। লীলাকে আমি সঙ্গে নিয়ে মোহনপুরে ফিরে যেতে চাই। বিবাহ না করেই? আমাদের বংশের নিয়ম, পাত্র রাজধানীতে নিয়ে গিয়ে পাত্রীকে বিবাহ করবে। মহারাজার রাজ্যের কথা আমি জানি না, কিন্তু এদেশে ও নিয়ম অচল। মহেন্দ্র নারায়ণ সিধে হয়ে দাঁড়ালেন। মাথায় তিনি যেন উঁচু হয়ে উঠলেন আরো 1 ফুট। দীপ্ত চক্ষে চন্দ্রবাবুর দিকে তাকিয়ে গম্ভীর স্বরকে গম্ভীরতর করে বললেন, চন্দ্রমোহন, আমাকে তোমাদের দেশের নিয়ম মেনে চলতে হবে নাকি? লীলাকে আমার হাতে সমর্পণ করবে বলে তুমি কথা দিয়েছ। নিজের কথা রাখতে তুমি বাধ্য। কাল আমার সঙ্গে মোহনপুরে যেতে হবে। বুঝলে? 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 সেই দীপ্ত দৃষ্টির মধ্যে ছিল কোনো জাদু। আবার চন্দ্রবাবুর মনে হলো তার সমস্ত ইচ্ছা শক্তি যেন বিলুপ্ত হয়ে গেল। সামনের মূর্তি যেন প্রভু, তিনি যেন গোলাম। মাথা নত করে বললেন, যে আজ্ঞে তাই হবে। কাল সকাল 10টার সময় সিপাহীদের সঙ্গে ডুলি আসবে। লীলা যেন প্রস্তুত হয়ে থাকে। তার সঙ্গে আর কেউ যেতে পারবে না, এই আমার আদেশ। তুমি কথা দিয়েছ, এ আদেশ অমান্য করে নিজের বিপদকে ডেকে এনো না। মহেন্দ্র নারায়ণ হঠাৎ ঘর ছেড়ে বাইরে এবং তারপর বেরিয়ে গেলেন বাড়ির ভিতর থেকে। চন্দ্রবাবু আচ্ছন্নের মতো দাঁড়িয়ে রইলেন। লীলা ও আনন্দ সে ঘরের মধ্যে এসে ঢুকল। লীলা সভয়ে বললে, মহারাজের কি ভয়ঙ্কর চেহারা! চন্দ্রবাবু যেন স্বপ্নাবিষ্টের মতো বললেন, ভয়ঙ্কর চেহারা? লীলা শিউরে উঠে বললে, মা গো মা, তুমি কি লক্ষ্য করে দেখোনি মহারাজা যতক্ষণ এখানে ছিলেন একবারও তার চোখের পাতা পড়েনি? ঠিক যেন মরা মানুষের চোখ। আনন্দ বললে, আমি আরো একটা ব্যাপার লক্ষ্য করেছি। শ্বাস প্রশ্বাসের জন্য জ্যান্ত মানুষের বুক কিন্তু ওঠে আর নামে, কিন্তু মহারাজের বুক ছিল একেবারে স্থির, ঠিক যেন মরা মানুষের বুক। চন্দ্রবাবু বললেন, তোমরা ভুল দেখেছ। মরা মানুষ কখনো চলাফেরা করে, কথা বলে? লীলা বলল, সে কথা সত্যি, কিন্তু আমি যদি একটি রাজ্য পাই তাহলেও তোমাদের এই মহারাজা বাহাদুরকে আবার চোখে দেখতে রাজি হব না। চন্দ্রবাবু শ্রান্ত স্বরে বললেন, আমি বললেও রাজি হবি না? লীলা আদর করে 2 হাতে তার গলা জড়িয়ে ধরে বললে, তুমি বললে সব পারি। পারিস তো? হ্যাঁ জ্যাঠামশাই। তাহলে শুনে রাখ, ওই মহারাজা বাহাদুরের সঙ্গে তোর বিয়ে হবে, আমি কথা দিয়েছি। লীলা দারুণ বিস্ময়ে চমকে উঠল। চন্দ্রবাবু আবার বললেন, কাল সকাল 10টার সময় তোকে মোহনপুরে নিয়ে যাওয়ার জন্য মহারাজের লোকজন আসবে। সঙ্গে আমরা কেউ থাকবো না। তোর বিয়ে হবে মোহনপুরেই।
তার মনে হলো কেউ যেন জোর করে তাকে বাধ্য করলে এই কথাগুলো উচ্চারণ করতে। লীলা চেয়ে রইল বিস্ফারিত চোখে। চন্দ্রবাবু আবার বললেন, মহারাজা বাহাদুর তোর জন্য 20 লক্ষ টাকার সম্পত্তি আমার হাতে দিয়ে গিয়েছেন। লীলা কিছু বললে না, কেবল মাথা করল নত। লীলা মোহনপুরে চলে গিয়েছে। তার অভাবে সমস্ত বাড়িখানা ঠেকছে ফাঁকা ফাঁকা। চন্দ্রবাবুর আর কিছু ভালো লাগে না। নিজেকে তার অপরাধী বলে মনে হয়। একজন অজানা, কেবল অজানা নয়, বয়স্ক এবং ভয়ঙ্কর কুৎসিত বিদেশির হাতে টাকার লোভে এমনভাবে লীলাকে সমর্পণ করা তার পক্ষে উচিত হয়নি কিছুতেই। না জানি তিনি লীলার চোখে হীন হয়ে পড়েছেন কতখানি। কিন্তু লীলা তো কিছুই জানে না, তার কোনো উপায় ছিল না। মহেন্দ্রনারায়ণ নিশ্চয়ই মায়াবী। সে যখনই এসেছে তখনই কি মন্ত্র গুণে তাকে বশ করে ফেলেছে। তার সামনে তিনি হারিয়ে ফেলতেন নিজের সমস্ত নিজস্ব। তার হাতে লীলাকে তিনি তুলে দিয়েছেন নিজের সম্পূর্ণ অজ্ঞাতসারে। লীলার সঙ্গে দেখা হলে এই সত্যটাই তাকে বুঝিয়ে দিতে হবে। আনন্দ যে মনমরা হয়ে আছে সে কথা বলাই বাহুল্য। চন্দ্রবাবুর বাড়িতেও সে অল্পক্ষণই থাকে। ছবি আঁকার স্টুডিওতে গিয়ে দিনের অধিকাংশ সময়ে সে কাজকর্মের মধ্যে ডুবে থেকে ভুলবার চেষ্টা করে লীলার অভাব। 3 দিনের কাজ সে শেষ করে ফেলে একদিনে। এক মাস কেটে গেল, লীলার কোনো খবর নেই। একদিন আনন্দকে ডেকে চন্দ্রবাবু বললেন, বুঝলে আনন্দ, ব্যাপার বড় ভালো বুঝছি না। কি ব্যাপার? যাবার সময় লীলা বলে গিয়েছিল নিয়মিতভাবে চিঠিপত্র লিখবে, কিন্তু 1 মাসেও তার একখানা চিঠিও এলো না। এর কারণটা কি? হয়তো কোনো অসুখ টসুখ করেছে। আমারও সেই ভাবনাই হচ্ছে। এখন কি করা উচিত বলে দেখি। মোহনপুরে নিজে একবার যান না। কিন্তু মহারাজা যদি অসন্তুষ্ট হন? কেন? আমি গরিব, তুচ্ছ পটো। সকলের সামনে আমাকে শ্বশুর বলে মানতে যদি তার মানে বাঁধে। আমার মনে হয় কি তবু আপনার একবার যাওয়া উচিত। এই কথাটাও ঠিক। লীলার প্রতিও তো আমার কর্তব্য আছে। আচ্ছা বেশ আনন্দ, তবে কালকেই আমি মোহনপুরে যাত্রা করব। কলকাতা থেকে মোহনপুর হচ্ছে প্রায় 200 মাইল। মোহনপুর হচ্ছে একটা ছোটখাটো শহর। প্রধান রাজপথটি মাঝারি আকারে, সোজা চলে গিয়ে শেষ হয়েছে রাজবাড়ির ফটকের সামনে। ফটকের মুখে বন্দুক ঘাড়ে পাহারা দিচ্ছে সুসজ্জিত সিপাহী। প্রকাণ্ড প্রাসাদ, মাঝখানে মস্ত গম্বুজ। চন্দ্রবাবু সিপাহীদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, বলছি মহারাজা বাহাদুরের সঙ্গে দেখা হবে একবার? ম্যানেজার বাবুকে জিজ্ঞাসা করুন। তিনি কোথায়? ওই যে এদিকেই আসছেন। একজন প্রৌঢ় ভদ্রলোক রাজবাড়ির ভিতর থেকে বেরিয়ে আসছিলেন। চন্দ্রবাবু তাকে নমস্কার করলেন। ম্যানেজার বললেন, তো মশাইয়ের কি চাই? একবার মহারাজা বাহাদুরের দর্শন প্রার্থনা করি। কোথা থেকে আসছেন আপনি? কলকাতা থেকে। আপনি মহারাজ বাহাদুরকে চেনেন? কিছু কিছু চিনি। তো কি সূত্রে তাঁর সঙ্গে আপনার পরিচয়? চন্দ্রবাবু ভেবেছিলেন মহারাজার সঙ্গে তার আসল সম্পর্কের কথা বাইরের কারো কাছে ভাঙবেন না, কিন্তু এখন তাকে বাধ্য হয়ে বলতে হলো। আসলে মহারাজা বাহাদুরের সঙ্গে আমার ভ্রাতুষ্পুত্রীর বিবাহ হয়েছে। ম্যানেজার চমকে উঠে চন্দ্রবাবুর মুখের দিকে তাকালেন, বললেন, অসম্ভব। চন্দ্রবাবু আহত কণ্ঠে বললেন, কেন অসম্ভব কেন? আমার চেহারা তেমন হোমরা চোমরা নয় বলে কি আমার ভ্রাতুষ্পুত্রীও মহারাজের অযোগ্যা? না মশাই, তা নয়। আমি সেজন্যে অসম্ভব বলছি না। তবে আমাদের মহারাজা এখনো বিবাহ করেননি।
এইবারে চন্দ্রবাবুর বিস্মিত হবার পালা। খানিকক্ষণ স্তব্ধ থেকে বললেন, এই বয়সেও তার বিবাহ হয়নি, আমাকে কি এই কথা বিশ্বাস করতে হবে? কি বলছেন মশাই? আমাদের মহারাজা নরেন্দ্র নারায়ণ এই সবে 23-এ পা দিয়েছেন। চকিত স্বরে চন্দ্রবাবু বললেন, আপনাদের মহারাজা নরেন্দ্র নারায়ণ? হ্যাঁ, আমাদের মহারাজার তো ওই নাম। তবে কি তিনি কলকাতায় গিয়ে নাম হারিয়েছিলেন? নাম হারিয়েছিলেন? কলকাতায় কতদিন আগে তার সঙ্গে আপনার দেখা হয়েছিল? এই মাসখানেক আগে। ম্যানেজার এবার হেসে বললেন, মশাই কোনো জুয়াচোরের পাল্লায় পড়েছেন। আমাদের মহারাজা সবে গেল সপ্তাহে বিলেত থেকে ফিরেছেন। বিলেতে তিনি 8 মাস ছিলেন। 8 মাস। চন্দ্রবাবুর মাথায় যেন বাজ ভেঙে পড়ল। তবে কি তিনি লীলাকে সমর্পণ করেছেন কোনো প্রতারকের কবলে? তবু তিনি একটা নতুন সম্ভাবনার ইঙ্গিত পেয়ে জিজ্ঞাসা করলেন, এখানে মহারাজা মহেন্দ্র নারায়ণ বলে কেউ আছেন? এই কালে নেই, সে কালে ছিলেন। তার মানে? মহারাজা মহেন্দ্র নারায়ণ ছিলেন বর্তমান মহারাজার পিতামহ। 60 বছর আগে তার মৃত্যু হয়েছে। চন্দ্রবাবু সেইখানে দাঁড়িয়ে রইলেন মন্ত্রাচ্ছন্ন স্তম্ভিতের মতো। তারপর তার মাথার ভিতর দিয়ে খেলে গেল আরো এক ভয়াবহ সম্ভাবনার বিদ্যুৎ। তাড়াতাড়ি তিনি বললেন, আচ্ছা, মহেন্দ্র নারায়ণের কোনো প্রতিকৃতি আছে? আপনি সন্দেহ ভঞ্জন করতে চান? বেশ, আসুন। রাজবাড়ির বৈঠকখানায় মহারাজার পূর্বপুরুষদের অয়েল পেন্টিং আছে। প্রকাণ্ড বৈঠকখানা রাজকীয় ঐশ্বর্যে পরিপূর্ণ। দেওয়ালে দেওয়ালে বড় বড় নতুন ও পুরনো মূর্তিচিত্র। একদিকে আঙুল তুলে ম্যানেজার বললেন, ওই দেখুন মহারাজা মহেন্দ্র নারায়ণকে। শুনেছি তার মৃত্যুর 3 দিন আগে ছবিখানা আঁকা হয়। তিনি হঠাৎই মারা যান জলে ডুবে। তার দেহ খুঁজে পাওয়া যায়নি। কিন্তু এসব কথা চন্দ্রবাবুর কানে ঢুকছিল না। প্রায় বাহ্য জ্ঞানহীন হয়ে তিনি ছবির মহেন্দ্র নারায়ণের মুখের দিকে তাকিয়েছিলেন নিষ্পলক চোখে। এই তো লীলার স্বামী মহেন্দ্র নারায়ণ। তবে তিনি দেখেছেন এক অপার্থিব মৃত মুখ। আর এই মুখ হচ্ছে জীবন্ত মানুষের। আকাশ পাতাল তফাৎ, কিন্তু মুখ এক। চন্দ্রবাবুর মনে হলো ছবির মহেন্দ্র নারায়ণ যেন তার দিকে তাকিয়ে ক্রূর উপহাসের হাসি হাসলেন। ম্যানেজার তাঁর গায়ে হাত দিয়ে বললেন, ও মশাই, কি হলো? সাড়া দিচ্ছেন না কেন? এখন আপনার সন্দেহ মিটল তো? সম্বিত ফিরে পেয়ে চন্দ্রবাবু বললেন, হ্যাঁ, কি বলছেন? হ্যাঁ, 1 মাস আগে এই মূর্তি আমার বাড়িতে গিয়েছিল। পাগলের মতন প্রলাপ বকবেন না। চন্দ্রবাবু হঠাৎ হা হা করে হেসে উঠে বললেন, না না, পাগল এখনো হয়নি। এইবারে হব। এইবারে হব। বলতে বলতে তিনি অবশ হয়ে বসে পড়লেন ঘরের মেঝেতে। রাত 9টার সময়ে চন্দ্রবাবু শেষ খাবার খেতেন। সেদিনও আনন্দের সঙ্গে তিনি খেতে বসেছিলেন। গতকাল তিনি মোহনপুর থেকে কলকাতায় ফিরেছেন। তার মুখ থেকে সব শুনেছে আনন্দ। দুজনেরই মনের অবস্থা ভালো নয়। কথা নেই কারোর মুখে। হঠাৎ সজোরে বেজে উঠল সদর দরজার কড়াজোড়া। তারপর হলো দরজা খোলার শব্দ। সিঁড়ির উপরে হালকা পায়ের দ্রুত শব্দ শোনা গেল। তারপরে ছুটে ঘরের ভেতরে সে ঢুকলো লীলা। কিন্তু একই মূর্তি, কি বেশ! এলোমেলো এলানো চুল, যেন তেল জলের সঙ্গে বহুকালের সম্পর্ক নেই। অসম্ভব আতঙ্কে
চোখ দুটো যেন বাইরে বেরিয়ে আসতে চাইছে, গাল দুটো গেছে ভিতরে বসে, আর থরথর করে কাঁপছে সারা গা। ধুলো কাদা মাখা পরনের কাপড়ে পাট নেই, জায়গায় জায়গায় ছেঁড়া, এবং সেখানে হচ্ছে সেই কাপড় যা পরে সে গিয়েছিল মোহনপুরে। মাটির উপরে ধপাস করে বসে পড়ে লীলা চেঁচিয়ে উঠল, জল 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 দাও, নইলে নইলে এক্ষুনি মুখ ফেটে মরে যাব। আনন্দ তাড়াতাড়ি জল এনে দিলে সে একসঙ্গে সঙ্গে ঢকঢক করে 3 গ্লাস জল খেয়ে ফেললে, যেন তার নির্জল মরুযাত্রীর তৃষ্ণা। আবার সে চেঁচিয়ে উঠল, খাবার খাবার কোথায়, খাবার দাও, নইলে নইলে এক্ষুনি মরে যাব আমি। চন্দ্রবাবু নিজের খাবারের পাত্রগুলো তখনই তার দিকে ঠেলে দিলেন। সে 2 হাতে গোগ্রাসে খাবারগুলো মুখে তুলে খেয়ে ফেললে, কিন্তু মিটল না তার দারুণ খিদে। নিজে হুমড়ে খেয়ে আনন্দেরও খাবারের পাত্রগুলো টেনে নিয়ে আবার 2 হাতে খেতে আরম্ভ করলে, যেন দুর্ভিক্ষের খিদে। চন্দ্রবাবুর নির্বাক বিস্ময়ে লীলার প্রকৃতি বিরুদ্ধই অস্বাভাবিক আচরণ দেখতে লাগলেন। আনন্দ তাই খাবার খেয়ে সে ভয়ার্ত কণ্ঠে বলে উঠল, শোনো, সব কথা পরে হবে। যদি আমাকে বাঁচাতে চাও, শিগগির একজন ভালো রোজা ডেকে আনো। একটু দেরি করো না, একটু না, যাও যাও। আনন্দ রোজা ডাকতে ছুটল। সেই পাড়াতে এক বিখ্যাত রোজার বাড়ি ছিল। মিনতি ভরা কণ্ঠে লীলা বললে, জ্যাঠামশাই জ্যাঠামশাই, তোমার দুটি পায়ে পড়ি, এই ঘরে আমাকে একলা ফেলে যেও না জ্যাঠামশাই। যাবো না মা, যাবো না। আমি তোর কাছেই থাকবো মা, তোর কাছেই থাকবো। হ্যাঁ, আমার কাছে থাকো। একলা হলে আবার আমি মরবো। তোর কথার মানে আমি কিছু বুঝতে পারছি না রে মা। আগে বলেছে এই ঘরের মাঝের একটা দরজা দিয়ে পাশের ঘরে যাওয়া যায় এবং দেখাও যায় তার ভিতরটা। সেদিকে তাকিয়ে আঁতকে উঠে লীলা অতি আর্তস্বরে আবার চিৎকার করে উঠল, ওগো, ওগো, সে এসেছে। চন্দ্রবাবু সবিস্ময়ে বললেন, কে এসেছে রে? সে তার নাম নেই, তার দেহ নেই, কিন্তু আছে। জ্যাঠামশাই, তুমি কি পচা মরার দুর্গন্ধ পাচ্ছ না? কই, আমি পাচ্ছি না তো। কিন্তু আমি পাচ্ছি। আমাকে সে ঠকাতে পারবে না। তুই কার কথা বলছিস? সে আবার আমাকে নিয়ে যেতে এসেছে। সে এসেছে। কোথায় সে? আঙুল দিয়ে পাশের ঘর দেখিয়ে কাঁদন ভরা গলায় লীলা বললে, ওইখানে ওই যে দাঁড়িয়ে আছে, আমি ওকে স্পষ্ট দেখতে পাচ্ছি। পাশের ঘরের দিকে ভয়ার্ত চোখে তাকালেন চন্দ্রবাবু। হ্যাঁ, ওখানে লম্বা ছায়ার মতো কি একটা দেখা যাচ্ছে বলে তো মনে হচ্ছে। তারপর ভালো করে দেখে বুঝলেন তার চোখের ভ্রম। উপর থেকে উজ্জ্বল আলোর ছায়া ঝুলছে। ছায়া বা কায়া কোনো কিছুই নেই এখানে, খালি ঘর। বললেন, তুই ভুল দেখছিস লীলা, ও ঘরে কেউ নেই। 2 হাত দিয়ে চন্দ্রবাবুকে জড়িয়ে ধরে লীলা আকুল স্বরে বললে, আছে। আমি ওকে স্পষ্ট দেখতে পাচ্ছি। ও আবার আমাকে নিয়ে যাবে। তুমি যদি একবার ছেড়ে যাও, ও আবার আমাকে নিয়ে যাবে জ্যাঠামশাই। এমন সময় রোজাকে সঙ্গে করে আনন্দ পাশের ঘরে এসে দাঁড়ালো। রোজা ভিতরে এসেই বলল, আমি এই ঘরে কোনো দুষ্ট আত্মাকে অনুভব করছি। হ্যাঁ, কোনো সন্দেহ নেই, পিশাচ। রাজা নলের দেহে যেমন শনি ঢুকেছিল, সেও তেমনি কোনো মানুষের মৃতদেহের মধ্যে ঢুকে পৃথিবীর ওপর অত্যাচার করে বেড়ায়। ভীষণ পিশাচ। আমাকে আগে এই ঘরে বসেই কাজ আরম্ভ করতে হবে। আনন্দ ভীত আর সন্দিগ্ধ চোখে পাশের ঘরে দাঁড়িয়ে চারিদিকে ফিরে ফিরে তাকাতে লাগলো, কিন্তু সন্দেহ করবার মতো কোনো কিছুই দেখতে পেল না। অথচ এইটুকু অনুভব করতে পারল ঘরের ভিতরে সে এবং রোজা ছাড়া অন্য কোনো হিংস্র ভয়ানকের অস্তিত্ব রয়েছে। উত্তেজনার পর উত্তেজনায় চন্দ্রবাবুর দেহ ক্রমেই নেতে আসছিল, কিন্তু সেই অবস্থাতেই রোজার কথা শুনে রোমাঞ্চিত হয়ে উঠল তার সর্বাঙ্গ। লীলা চোখের সামনে কি দেখতে পাচ্ছিল তা সেই জানে, কিন্তু এইবারে সেই 2 চোখ দেওয়ালে ঠেসান দিয়ে এলিয়ে পড়ল। রোজা মাটির উপরে আসন পেড়ি হয়ে বসে মন্ত্র উচ্চারণ করতে তৈরি হলো। আর ঠিক সেই মুহূর্তেই ঘরের ভিতরে সে ঢুকলো একটা প্রবল দমকা হাওয়া। সঙ্গে সঙ্গে ছাদ থেকে ঝোলানো লম্বা আলোটা নিভে গেল। রোজা চিৎকার করে বললে,
আলো, আলো, শিগগির একটা আলো আনো। অন্ধকারে ফুটে উঠেছে দুটো মারাত্মক দীপ্তচক্ষু। এখনই সর্বনাশের সম্ভাবনা। শিগগির আলো আনো, আলো, আলো, আলো। চন্দ্রবাবু আত্মহারার মতো এক লাফে দাঁড়িয়ে উঠে টেবিলের উপর থেকে আলোটা তুলে ও ঘরের দিকে ছুটে গেলেন। লীলা তীক্ষ্ণ স্বরে কেঁদে উঠে বললে, জ্যাঠামশাই, যেও না, যেও না, আমাকে একলা ফেলে যেও না, জ্যাঠামশাই, যেও না। চন্দ্রবাবু পাশের ঘরে গিয়ে আলোটা মেঝের উপর বসিয়ে দিয়ে আবার এ ঘরে ফিরে আসবেন। এমন সময় আচম্বিতে মাঝের দরজাটা বন্ধ হয়ে গেল সশব্দে। পর মুহূর্তেই লীলার কণ্ঠে জাগলো পরিত্রাহী চিৎকারের পর চিৎকার। চন্দ্রবাবু পাগলের মতো মাঝের দরজার উপর ঝাঁপিয়ে পড়লেন। আনন্দ আর রোজাও যোগ দিল তার সঙ্গে। ও ঘরের মধ্যে লীলার বিষম চিৎকার আর ব্যাকুল কান্না আরো বেড়ে উঠল। কিন্তু তিনজনের সমবেত শক্তিও দরজার পাল্লা দুখানাকে এক চুল ফাঁক করতে পারল না। তারপরে একেবারে থেমে গেল লীলার কণ্ঠস্বর। ও ঘরের বারান্দার দিকের একটা দরজা খোলার শব্দ হলো, আর তারপরে হঠাৎ খুলে গেল মাঝের ঘরের বন্ধ দরজাটা। যারা প্রাণপণে দরজা ঠেলছিল তারা সকলেই টাল সামলাতে না পেরে খোলা দরজার ভিতর দিয়ে ও ঘরের মেঝের উপর পড়ে গেল হুমড়ি খেয়ে। আলো এনে দেখা গেল ঘরের মধ্যে কেউ নেই। আনন্দ বারান্দায় যাবার খোলা দরজা দিয়ে ছুটে গেল বাইরে। সেদিন উঠেছিল প্রতিপদের চাঁদ, চারিদিক করছে ধপধপ। বারান্দার তলাতে একটা ছোট রাস্তা, তারপরে একটা পুকুর আর তার ভাঙা ঘাট। সেই ভাঙা ঘাটের সামনে পুকুরের খানিকটা জল ঘুরছিল ঘূর্ণির পর ঘূর্ণি হয়ে, যেন এইমাত্র সেখানে কোনো ভারী জিনিস পড়েছে কিংবা কেউ ঝাঁপ দিয়ে অতলে তলিয়ে গিয়েছে। তারপর কেটে গিয়েছে 12 বছর, অর্থাৎ 1 যুগ। দেবতারা নাকি অমর, তাদের কথা বলতে পারি না, কিন্তু মানুষের পৃথিবীতে 1 যুগ বড় অল্পকালের কথা নয়। এই দেখো না, ধরতে গেলে 12 বছরের মধ্যেই সমস্ত পৃথিবীতে রক্ত সাগরের ঢেউ খেলাবার জন্য ধূমকেতুর মতো হিটলারের আবির্ভাব আর অন্তর্ধান হলো। 12 বছর পরে লীলাকে ভুলতে না পারলেও তার অভাব আনন্দকে আর তেমন ভাবে আঘাত দেয় না। চন্দ্রবাবু পরলোকে চলে গেছেন। নিজের সম্পত্তি তিনি দান করে গিয়েছেন আনন্দকেই, এবং আনন্দ এখন একজন ভারত বিখ্যাত চিত্রকর। তার খ্যাতি হয়তো চন্দ্রবাবুর চেয়েও বেশি। সেদিন আনন্দ ছবি আঁকার ঘরে বসে নিজের মনে কাজ করছে। এমন সময় একটি ভদ্রলোক এসে উপস্থিত হলেন। আনন্দ মুখ তুলে তার দিকে তাকিয়ে রইল জিজ্ঞাসু চোখে। আগন্তুক বললেন, আমি মোহনপুরের মহারাজা নরেন্দ্র নারায়ণের প্রাইভেট সেক্রেটারি। মোহনপুর। স্মৃতিবিনার একটা পুরনো তার যেন নতুন করে বেজে উঠল অনেক দিন পরে। বাইরে কোন রকম চাঞ্চল্য প্রকাশ না করে আনন্দ জিজ্ঞাসা করলে, আমার কাছে কি দরকার? মহারাজা বাহাদুরের একখানা তৈলচিত্র আঁকবার জন্য আপনি মোহনপুরে যেতে পারবেন। পারিশ্রমিক যা চাইবেন পাবেন। আনন্দ সম্মতি জানালো। কবে যেতে পারেন? আগামী রবিবার। যথাসময়ে আনন্দ মোহনপুরে গিয়ে হাজির হল। বৈঠকখানায় বসেছিলেন মহারাজা বাহাদুর। ভীষণ আলাপী লোক। তার সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ আনন্দের দৃষ্টি পড়ল মহেন্দ্র নারায়ণের প্রকাণ্ড তৈলচিত্রের উপরে। মহারাজের কি একটা প্রশ্নের জবাব দিতে দিতে সে একবার থেমে গেল। বিস্ফারিত চোখে আড়ষ্ট হয়ে তাকিয়ে রইল ছবিখানার দিকে। তার মনে হলো ছবির মুখ যেন তাকে দেখেই নির্দয় ব্যঙ্গ ভরা হাসি হাসছে। মহারাজা বিস্মিত হয়ে বললেন, মনে হচ্ছে আমার পিতামহের ছবি দেখে আপনি ভয় পেয়েছেন।
কেন বলুন দেখে? আনন্দ তাড়াতাড়ি নিজেকে সামলে নিলে। সন্ধ্যের পর বেরিয়ে আনন্দ বাড়ির দিকে ফিরে আসছে। মোহনপুর এবং তার আশপাশে দেখবার কিছুই নেই, বন, মাঠ আর নদী ছাড়া। তখন চাঁদ উঠেছিল, টুকরো চাঁদ। অন্ধকার একটুখানি পাতলা হয়েছিল বটে, কিন্তু ভালো করে দেখা যায় না। তারপরে আনন্দ যেখান দিয়ে আসছিল সেখানে পথের দুই ধারে দাঁড়িয়ে বড় বড় গাছের পর গাছ সৃষ্টি করেছে অন্ধ করা অন্ধকার। দূরে দেখা যাচ্ছে একটা আলো। খানিক এগিয়ে আনন্দ দেখলে আলো হাতে করে দাঁড়িয়ে আছে একটা মূর্তি। আরো এগিয়ে বুঝলে মূর্তিটা স্ত্রীলোকের। কাছে এসে দেখলে লীলার মূর্তি। নিজের চোখে আনন্দ বিশ্বাস করতে পারল না, অবাক হয়ে দাঁড়িয়ে রইল, দুই চোখ বিস্ফারিত। লীলা নীরবে হাসলে, অতি মৃদু করুণ হাসি। আনন্দ বলল, লীলা। ঠোঁটে আঙুল রেখে লীলা কথা বলতে বারণ করলো আনন্দকে। তারপর ইশারা করে বলল আনন্দকে তার সঙ্গে সঙ্গে যেতে। সে এগিয়ে গেল। লীলার পিছনে পিছনে যেতে যেতে তার হাতের লণ্ঠনের আলোতে আনন্দ এটাও দেখল, আজও সে পরে আছে সেই কাপড়খানায় যা পরে যাত্রা করেছিল মোহনপুরের দিকে। জঙ্গল এত নিস্তব্ধ যে একটা ঝিঁঝি পোকাও ডাকছে না, গাছের একটা পাতার শব্দও হচ্ছে না। মরে গিয়েছে পৃথিবী। এটা যেন ইহলোক নয়, পরলোক। বন শেষ, নদীর ধার, কিন্তু জলের শব্দ নেই। মরা চাঁদের আলো, বাতাসের দম বন্ধ। একখানা পুরনো বাড়ির খানিকটা ভেঙে পড়েছে, খানিকটা দাঁড়িয়ে আছে। লীলা তার ভেতরে গিয়ে ঢুকলো। একখানা মস্ত ঘর, তারই মধ্যে গিয়ে দাঁড়ালো লীলা এবং আনন্দ। ঘরের মাঝখানে রয়েছে প্রকাণ্ড পালঙ্ক, চারিধার তার মশারি দিয়ে ঘেরা। মৌন মুখে ধীর পদে এগিয়ে গিয়ে লীলা মশারির কাপড় টেনে তুললে। কাঠির উপর একেবারে সিধে হয়ে বসে আছে মোহনপুরের মহারাজা মহেন্দ্র নারায়ণের বিভীষণ মূর্তি। বিকট চিৎকার করে আনন্দ অজ্ঞান হয়ে পড়ল। পরদিন সকালে নদীর ধারে মোহনপুরের শ্মশানে আনন্দকে পাওয়া গেল। তখনও তার জ্ঞান ফেরেনি। তার কাছে ছিল একটা সেকেলে লণ্ঠন। আজ হেমেন্দ্র কুমার রায় রচিত গল্প মোহনপুরের শ্মশান। গল্পের বিভিন্ন চরিত্রে হিমাংশু রাজীব, আনন্দমোহন অমরজিৎ, চন্দ্রমোহন সুদীপ্ত, মহেন্দ্র নারায়ণ উজ্জ্বল, ম্যানেজার বাবু সোমক, প্রাইভেট সেক্রেটারি অর্ণব, সিপাহী তমজিৎ, নরেন্দ্র নারায়ণ অরিজিৎ, রোজা সৌভিক, লীলা রিয়া এবং জহুরি ও কথকের ভূমিকায় অর্পণ। সমগ্র পরিকল্পনা ও পরিচালনা শুভদা।